আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জানি আজকের দিনটা সবার অনেকটাই আতঙ্কে কেটেছে। আপনাদের মতো আমরাও কিন্তু অনেক ভয় ভীতির মধ্য দিয়ে দিনটা পার করলাম। বলছিলাম ভূমিকম্পের কথা। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রতিদিনকার মতোই ঘরের কাজ করছিলাম যে যার মতো। ছুটির দিন হওয়ার কারণে সব কিছু একটু ঢিলেঢালাভাবে আস্তে ধীরেই করেছি, কোনো তাড়া ছিল না। ভেবেছিলাম যে শীতের নতুন কিছু শিপমেন্ট এসেছে, সেগুলো নিয়ে আজকে কোনো লাইভ অথবা কিছু শর্টস ভিডিও মেক করে রাখবো। এই কারণেই সকাল সকাল উঠে ঘরের গোছগাছ, তারপর কাপড় ধোয়ার জন্য কাপড় ভিজিয়ে দিলাম, সব কিছু করে তারপর নাস্তা করতে যাবে এমন একটা সময়ে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। তো আম্মু বললো যে নাস্তাটা সেরে নাও, তারপর অন্য কাজ করবে। ঠিক এমন একটা সময়ে আমি খাবার গরম করার জন্য ডাইনিং টেবিল থেকে খাবারটা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে মনে হলো আমার পেছন দিকটায় কিছু একটা খুব জোরে নাড়াচ্ছে, বিশেষ করে আমাদের যে অ্যাকোরিয়ামটা নতুন আনা হয়েছে। তো মনে হচ্ছিল যে ওটা পড়ে যাবে। আমি ভাবলাম যে রুমে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে এরকম শব্দ হচ্ছে কেন? পিছনে তাকিয়ে দেখি সম্পূর্ণ শোকেসটাকে এমনভাবে ঝাঁকাচ্ছে এবং আমার মনে হচ্ছে যেন পুরো বিল্ডিং এপাশ থেকে ওপাশে কেঁপে উঠছে, এতটা ভয়ঙ্কর। তো আমি হঠাৎ করেই কোনো কিছু বুঝতে না পেরে আমি যে ভূমিকম্প শব্দটা বলবো সেটাও ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে ভয়ে আতঙ্কে আমার মেয়েকে জোরে জোরে ডাকছিলাম যে ওকে নিয়ে নিচে নামো, নিচে নামো। তো ওই ফাঁকে আবার আব্বু তো অসুস্থ, সবাই হয়তো বা জানেন, তিনি স্ট্রোক পেশেন্ট। তো তিনি তো আর আমাদের মতো দৌড় দিয়ে নিজে নামতে পারবেন না। তো এই জন্য আমার বোন তাড়াতাড়ি উঠে এসে আমার আব্বুকে নামালো, আমিও গিয়ে পরে ধরলাম। আর আমার ফুপি হচ্ছে আমার মেয়েকে নিয়ে নেমে গেল, এদিকে আম্মুকেও নিচে পাঠিয়ে দিলাম। সব কিছু মিলে আজকের সকালটা অনেক অস্থিরতার মধ্যে দিয়ে কেটেছে। এই ব্লগের সাথে যদিও কথাগুলোর কোনো মিল নেই, ব্লগটা করতে চেয়েছিলাম অন্যভাবে, তারপরও আসলে আজকে সারাটা দিন মন মানসিকতা এত অস্থিরতার ভিতরে কেটেছে যে এগুলো নিয়ে আর কিছু বলতে আপাতত ইচ্ছা করছে না। আর আমি তো আপনাদেরকে পার্কটা সম্পর্কে গত পর্বে কিছুটা বলেছিলাম যে আমার মেয়ের জন্মদিনের পরে ওকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। আর এখানে যাওয়ার কিছুটা অংশ কারণ হচ্ছে আমার বোন, কারণ আমার বোন আমার মেয়েকে হচ্ছে ট্রিটটা দিতে চেয়েছিল। সেই স্পেশাল জিনিসটা আপনাদের সাথে আমি এখনও শেয়ার করিনি, ভেবেছিলাম আজকে বলবো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এটাই মনে হচ্ছে যে আমাদের জীবনটা কতটা অনিশ্চিত। প্রকৃতির কাছে আমরা অনেক বেশি অসহায়, কারণ আল্লাহ যখন চান তখনই কিন্তু আমাদের উপর যে কোনো ধরনের যেমন আঘাতও আনতে পারেন, আবার দেখেন এতটা বড় বিপদ থেকে মুহূর্তের মধ্যেই কিন্তু আমাদেরকে তিনি রক্ষা করেছেন। আল্লাহর প্রতি অশেষ রহমতের জন্য আমরা শুকরিয়া আদায় করি। আর কিছু কিছু মানুষ অবশ্য আহত হয়েছেন, কেউ কেউ নিহত হয়েছেন, তাদের হয়তো বা এই উসিলায় মৃত্যু লেখা ছিল। আমরাও আজকে এরকম একটা বিপদে পড়তে পারতাম, তবে খুব অল্প সময়ের ভিতরেই তিনি এত বড় একটা বিপদ আমাদের মাথার ওপর থেকে কেড়ে নিয়েছেন বলেই আমরা আজকে হয়তো বা এখন পর্যন্ত সুস্থ আছি। তো আল্লাহর কাছে সবাই আমরা মাগফিরাত কামনা করব, যেন সবাই আমরা সুস্থ সবলভাবে থাকতে পারি। আবার এটা ভেবেও মনটা খারাপ হচ্ছে, আসলে জীবন তো ক্ষণস্থায়ী, একদিন একদিন আমাদের সবাইকে যেতে হবে এবং এরকম একটা শুক্রবারেই কিন্তু পৃথিবী ধ্বংস হবে, এরকমই কাঁপুনি দিয়ে ভূমিকম্প আসবে। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এখন আশেপাশে এমন অনেক কিছুই দেখতে পাই যেগুলো আমরা কিয়ামতের আলামত বলে চিনে থাকি বা জেনে থাকি। সবাই বলেন যে আস্তে আস্তে কিয়ামত কাছে চলে আসছে, এই জন্য এইসব আলামতগুলো আমাদের সামনে আসছে। তার মধ্যে একটি হচ্ছে ঘন ঘন ভূমিকম্প হওয়া। আগে শুনতাম যে এই ভূমিকম্পগুলো নাকি আমাদের দাদি নানিরা তারা ভালো মতো জানতোই না, বুঝতোই না, কিন্তু এখন দেখেন কত কাছাকাছি সময়ে বিভিন্ন দেশে খুব ভূমিকম্প হচ্ছে। তো জানি না, আল্লাহ হয়তো বা আমাদের সবার প্রতি অনেক নারাজ, কারণ এখন দুনিয়ায় এত বেশি অরাজকতা, বা আমরা আল্লাহর প্রতি আনুগত্য হয়তো বা অনেকটাই কম করি, যেই কারণে আল্লাহ ধীরে ধীরে আমাদের প্রতি নারাজ হচ্ছেন। যাই হোক, সবাই সব সাবধানে থাকবেন। যখন ভূমিকম্প হবে সবাই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। হুড়াহুড়ি করে নামতে গিয়ে কিন্তু আজকে অনেক মানুষ আহত হয়েছে। বিশেষ করে কারো যদি নামার মতো সুযোগ না থাকে তাহলে বাড়ির পিলারের কাছে দাঁড়িয়ে থাকাটাই উত্তম। বাকিটা আল্লাহর উপরে, তিনি যদি আমাদের রক্ষা করতে চান অবশ্যই রক্ষা করবেন। আর যদি আমাদের এই উসিলায় কোনো বিপদ লেখা থাকে তাহলে এখান থেকে বাঁচানোর মতো আর কেউ নেই। তো আমাদের এই ঘোরাঘুরির ব্লগটা আমি শুরু করেছিলাম গত পর্ব থেকে, তো এই কারণেই ভেবেছিলাম যে এগুলো শেষ করে দিয়ে আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করব, কারণ একটা ব্লগের ধারাবাহিকতা নষ্ট হলে তখন সেই জিনিসগুলো আপনারা দেখতে হয়তো অতটা পছন্দ করবেন না, বা আমাদের জন্য সেগুলোর বর্ণনা দেওয়াটা কষ্টকর হয়ে যায়।
আমার মেয়ের ক্লাস পার্টি নিয়ে এই কয়েকটা দিন একটু ব্যস্ততায় গেছে, কারণ ওর একটা পারফরমেন্স ছিল। তো এই জন্য আর কি ব্লগগুলো এতদিনে দেওয়া হয়ে যেত, ব্যস্ততার কারণে আর দিতে পারিনি। তো ওই জায়গাটায় আমরা গিয়েছিলাম তো ঘোরার জন্যই। আর অন্য যে জিনিসটার জন্য মূলত যাওয়া, সে আপনাদের সাথে আমি পরবর্তী পর্বে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো আমার ভাগ্নেকে আর আমার মেয়েকে মূলত এখানে আমি বিভিন্ন কিডসের যে টয় ইয়াগুলো আর কি, রাইডগুলো, সেগুলোতে ওঠানোর জন্যই আমরা পার্ক অংশটায় ঢুকিয়েছিলাম। কারণ এখানে আমি আর আমার বোন তো বড়, আমাদের এখানে ওরকমভাবে আগ্রহ করে চড়ার মতো কিছু ছিল না। তো প্রথমে আমি আর আমার মেয়ে, তারপর আমার ভাগ্নে, সবাই মিলেই আর কি একসাথে পুরো পার্কটা ঘুরে নিয়েছি নিরিবিলি, যে কি কি রাইড আছে, কি কি চড়ার মতো। কারণ আমার মেয়ে ছোট, ও তো সবগুলোতেই চড়তে পারবে, কিন্তু আমার ভাগ্নে তো বেশ বড় হয়ে গেছে। তো একেবারে বাচ্চা টাইপের যেগুলো, সেগুলোতে তার চড়তে চাচ্ছে না। তাই ওকে যেগুলো ভালো লাগবে ওর চড়লে, সেগুলোই খুঁজে বের করেছি। কারণ আমরা যে প্যাকেজগুলো নিয়েছিলাম, সেখানে আমারটার যে এন্ট্রি টিকিট ছিল, সেটার সাথে একটা যে কোনো রাইড, যেখানে দোলনা এবং আরেকটা কোন একটার কথা বলেছিলাম আমি ভুলে গেছি, তো দুইটা রাইডের মধ্যে ওটা ফ্রি ছিল আর কি। আর এছাড়া যে প্যাকেজটা আমি নিয়েছিলাম 3 জনের জন্য, সেটার ভিতরে 2টা করে রাইড ছিল, এন্ট্রি ছিল এবং আরেকটা স্পেশাল অফার ছিল। তো এই কারণেই, যেহেতু আমি আর আমার বোন উঠবো না, তাই ওদের 3টা টিকিট থেকে টোটাল 6টা রাইড ওরা শেয়ার করতে পারবে, এবং আমার টিকিটের মধ্যে থেকে একটা দোলনা। তো এই 7টা ছিল, তার মধ্যে আমার মেয়ে 4টায় চড়েছে দোলনা সহ, বাকি 3টায়। আর আমার ভাগ্নিকে দিয়েছিলাম 3টা, সমান সমান করে দিয়েছি, শুধু লাস্টের দোলনাটা আমার মেয়ে একাই চড়েছে। তো এই আর কি, এই জন্য আর কি ঘুরে দেখেছিলাম। প্রথমে আমার ভাগ্নেকে একটা চড়ালাম, তারপর আবার আমার মেয়েকে এখানে একটা রাইডে চড়াচ্ছি। এরপর বাকি যখন যে টিকিটগুলো থাকবে, সে অনুসারে একটা একটা করে আমরা ওদেরকে ওঠাবো আর কি। তো এদিকে আবার দুপুর হয়ে যাচ্ছিল। মূলত যে উদ্দেশ্যে গিয়েছিলাম, সেটাও আবার আগেই ভাবছি সেরে ফেলবো। তারপর যাওয়ার সময় বাকি যদি কোনো রাইড থেকে থাকে, সেটা আমরা বিকালবেলা ওদেরকে চড়িয়ে তারপর বাসায় নিয়ে যাব। এই দিকটায় আস্তে আস্তে মানুষও আবার কমতে শুরু করছিল। যারাও ছিল, দেখলাম যে অনেক মানুষই আবার এই টাইমটায় বের হয়ে যাচ্ছে, কারণ তখন অলরেডি দুপুরের সময় হয়ে যাচ্ছিল নামাজের জন্য। এই কারণে আর কি ফ্রি পাওয়াতে আমরা এই ফাঁকে একটু রাইডগুলো আগে শেষ করে নিচ্ছিলাম। আর এই জায়গাটা, লোকেশনটা যদি কারো প্রয়োজন হয়, আমি একটু আপনাদেরকে ইজিলি বলে দিই। এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। মেট্রো স্টেশন পর্যন্ত যেতে হয় না, মেট্রো স্টেশনের আগে দিয়াবাড়ির যে গোল চক্করটা আছে, তারও অনেকটা আগে নেমে যেতে হয়। আমরা সাধারণত যখন উত্তরা হাউস বিল্ডিংয়ে নামি, ওখান থেকে যে লেগুনাগুলো পাওয়া যায়, ওদেরকে বললে হয় যে আমরা হচ্ছে দিয়াবাড়ি রেল মেট্রো স্টেশনের আগে যে বিআরটি ভবন, তার অপোজিটে নামবো। বিআইটি অথবা বিআরটি, এরকম কি একটা নাম ছিল, আমি অবশ্য নামটা এখন এক্স্যাক্টলি মনে করতে পারছি না। এরকমই একটা ভবনের নাম ছিল। বিশেষত এখানে ফ্যান্টাসি আইল্যান্ড বললেই সবাই চেনে, একেবারে মেইন রোডের সাথেই, তাকালে দেখা যায়। তো ওখানে নামতে হয়। আমরা জানতাম না বিধায় ভুলে আমরা হচ্ছে লোকেশন যে লেখা ছিল ওদের ওয়েবসাইটে, সেখানে লেখা ছিল যে দিয়াবাড়ি মেট্রো স্টেশন, যে কোনো আমরা একদম স্টেশনের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার একদম নেমে পড়বো এমন একটা সময় যখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আমরা কি এখানে নামবো, তো উনি বললেন যে আপনারা কোথায় যাবেন। তো আমি তখন বলেছিলাম যে আমরা তো ফ্যান্টাসি আইল্যান্ডে যাব। তখন উনি বললো যে আপনারা অনেকটা সামনে চলে এসেছেন, এখান থেকে রিক্সা নিয়ে 20 টাকা নিবে, আপনারা পেছনে ব্যাক করতে পারেন। তো যেহেতু সাথে বাচ্চা ছিল, এই কারণে আর আমি এতটুকু রাস্তা হেঁটে আসিনি। বড় মানুষ হলে আপনারা চাইলে হেঁটেও ব্যাক করতে পারবেন, আশেপাশে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। পরে আমরা একটা রিক্সা নিলাম। যেহেতু মানুষ আমরা একটু বেশি ছিলাম, 3-4 জন ছিলাম, তাই রিক্সাওয়ালা 30 টাকার নিচে যেতে চাইলো না। নর্মালি আপনাদের ওখান থেকে 20 টাকার মতো হয়তো বা নেবে। তো এরপর আর কি সুবিধা হয়েছে, উনি একেবারে আমাদেরকে গেটের সামনে নামিয়ে দিয়ে গেছে। দূরত্ব বেশ ভালোই ছিল। তো যে কারণে গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে পরবর্তী পর্বে ইনশাল্লাহ শেয়ার করবো। আজকে আসলে মন মানসিকতা ভালো লাগছে না। সবাই অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।